তো এখন আমরা পড়বো হচ্ছে পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার কি জিনিস? পার্শিয়াল প্রেসার কি জিনিস? পার্শিয়াল প্রেসার কি জিনিস? আসো। তো ধরো এর একটা কন্টেইনার, এর একটা কন্টেইনার, এর একটা কন্টেইনার, এর একটা কন্টেইনার, এর একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে কয়েকটা গ্যাস আছে, এই কন্টেইনারের মধ্যে কয়েকটা গ্যাস আছে। এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। এই কন্টেইনারে কয়েকটা গ্যাস আছে। একটা হচ্ছে এ গ্যাস, আর একটা হচ্ছে বি গ্যাস, আর একটা হচ্ছে সি গ্যাস। ধরো তিনটা গ্যাস আছে। কয়টা গ্যাস? তিনটা গ্যাস। এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। আচ্ছা, দেখো এই তিনটা গ্যাস, এই তিনটা গ্যাসের মলিকিউল গুলো, এই তিনটা গ্যাসের মলিকিউল গুলো এই কন্টেইনারের দেয়ালে যে আঘাত করবে, এই আঘাতটাকে বলা হয়, এই আঘাতটাকে বলা হয় প্রেসার। এই আঘাতটাকে বলা হয় প্রেসার। এই আঘাতটাকেই বলা হয় প্রেসার। এই আঘাতটাকে কি বলা হয়? এই আঘাতটাকে বলা হয় প্রেসার। 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 এই আঘাতটাকে কি বলা হয়? প্রেসার বলা হয়। ওকে, এই আঘাতটাকে বলা হয় প্রেসার। এই তিনটা গ্যাসের মলিকিউল গুলো একসাথে যে আঘাতটা করবে সেটাকে বলা হবে প্রেসার, অথবা সেটাকে বলা হবে টোটাল প্রেসার। কি বলা হবে? টোটাল প্রেসার। আচ্ছা, এখন এই কন্টেনারের মধ্যে যে মিক্সচারটা আছে, এই মিক্সচারটা না থেকে যদি শুধুমাত্র এ গ্যাসটা থাকতো, তাহলে এ গ্যাস যে প্রেসারটা অ্যাপ্লাই করতো সেটা হতো এই গ্যাসের পার্শিয়াল প্রেসার। এই কন্টেনারে এবিসি গ্যাসের মিক্সচারটা না থেকে শুধুমাত্র যদি বি গ্যাসটা থাকতো, শুধুমাত্র যদি বি গ্যাসটা থাকতো, তাহলে বি গ্যাসটা যে প্রেসারটা এক্সার্ট করতো সেটা হচ্ছে বি গ্যাসের পার্শিয়াল প্রেসার। এরপরে এই কন্টেনারের মধ্যে তিনটা গ্যাসের মিক্সচার না থেকে যদি শুধুমাত্র সি গ্যাসটা থাকতো, তাহলে সি গ্যাসের মলিকিউল এখানে যে প্রেসারটা ক্রিয়েট করতো সেটা হচ্ছে সি এর পার্শিয়াল প্রেসার। এ গ্যাসের পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে এ গ্যাসের মলিকিউল গুলো দেয়ালে কি পরিমাণ আঘাত করতেছে। বি গ্যাসের পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে বি গ্যাসের মলিকিউল গুলো কন্টেনারের দেয়ালে যে পরিমাণ আঘাত করতেছে। সি গ্যাসের পার্শিয়াল প্রেসার মানে সি গ্যাসের মলিকিউল গুলো কন্টেনারের দেয়ালে যে পরিমাণ আঘাত করতেছে। তো আমি আবার পার্শিয়াল প্রেসারের বিষয়টা রিপিট করি। এখানে আমার তিনটা গ্যাসের মিক্সচার আছে। এই তিনটা গ্যাসের মিক্সচার একটা টোটাল প্রেসার এক্সার্ট করতেছে। এই তিনটা গ্যাসের মিক্সচার একটা প্রেসার এক্সার্ট করতেছে পুরা কন্টেনারের দেওয়ালে, ওটাকে বলতেছি টোটাল প্রেসার। এখন এখানে তিনটা গ্যাসের মিক্সচার না থেকে যদি শুধুমাত্র এ থাকতো, তাহলে এ গ্যাসের মলিকিউল যে প্রেসারটা এক্সার্ট করতো সেটা হচ্ছে এ গ্যাসের পার্শিয়াল প্রেসার। এই তিনটা গ্যাসের মিক্সচার না থেকে যদি শুধুমাত্র বি গ্যাসের মলিকিউল গুলো থাকতো, তাহলে বি গ্যাসের মলিকিউল যে প্রেসারটা এক্সার্ট করতো সেটা হচ্ছে বি গ্যাসের পার্শিয়াল প্রেসার। এই তিনটা গ্যাসের মিক্সচার না থেকে যদি শুধুমাত্র সি গ্যাস থাকতো, তাহলে সি গ্যাস যে প্রেসারটা এক্সার্ট করতো সেটা হচ্ছে সি গ্যাসের পার্শিয়াল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার কি? পার্শিয়াল প্রেসার হচ্ছে কোন একটা কোন একটা মিক্সচারের কোন একটা মিক্সচারের কোন একটা মিক্সচারের কেমন মিক্সচার হইতে হবে? গ্যাসিয়াস মিক্সচার হইতে হবে। কোন একটা গ্যাসিয়াস মিক্সচারের কোন একটা গ্যাসিয়াস মিক্সচারের যে কোনো একটা কনস্টিটিউয়েন্ট গ্যাস, যে কোনো একটা কনস্টিটিউয়েন্ট গ্যাস যদি পুরা মিক্সচারের ভলিউম অকুপাই করে, যদি পুরা মিক্সচারের ভলিউম অকুপাই করে, তাহলে সে যে প্রেসারটা এক্সার্ট করবে সেটাই হচ্ছে সেই কনস্টিটিউয়েন্ট গ্যাসের পার্শিয়াল প্রেসার। বোঝা গেছে? প্রেসার exerted by a constituent gas of a gas mixture when it occupies the entire
volume of gas mixture alone। ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের ডেফিনেশন। এবার পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসারের ফর্মুলা কি? পার্শিয়াল প্রেসারের ফর্মুলা হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। এটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের ফর্মুলা। তো এই গ্যাসের পার্শিয়াল প্রেসার হচ্ছে এই গ্যাসের মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। পি কি বুঝাচ্ছে? পি বুঝাচ্ছে টোটাল প্রেসার, পি বুঝাচ্ছে টোটাল প্রেসার। এক্স এ কি বুঝায়? এক্স এ বুঝায় হচ্ছে মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন অফ এ। আর পি এ কি বুঝায়? পি এ বুঝায় হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ, 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 পি এ বুঝায় হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ। বুঝছো? তো এভাবে আমরা পার্শিয়াল প্রেসার বের করতে পারি। প্রশ্ন হতে পারে মোল ফ্র্যাকশন কি জিনিস? আমার এখানে একটা কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে তিনটা গ্যাস আছে, কন্টেইনারের মধ্যে তিনটা গ্যাস আছে। তো কন্টেইনারের মধ্যে তিনটা গ্যাস আছে, একটা গ্যাস হচ্ছে এ গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে বি গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে সি গ্যাস। একটা গ্যাস হচ্ছে এ গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে বি গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে সি গ্যাস। একটা গ্যাস হচ্ছে এ গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে বি গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে সি গ্যাস। একটা গ্যাস হচ্ছে এ গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে বি গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে সি গ্যাস। একটা গ্যাস হচ্ছে এ গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে বি গ্যাস, আরেকটা গ্যাস হচ্ছে সি গ্যাস। ঠিক আছে, তিনটা গ্যাস আছে। কয়টা গ্যাস? তিনটা গ্যাস। ওকে, ভেরি গুড, ভেরি গুড, তিনটা গ্যাস আছে। এবার দেখো, এই যে তিনটা গ্যাস আছে, এখানে ধরো Na মোল পরিমাণ এ গ্যাস আছে, Nb মোল পরিমাণ বি গ্যাস আছে, আর Nc মোল পরিমাণ সি গ্যাস আছে। সহজ কথায় আমি বলতেছি এখানে মোল নাম্বার অফ এ গ্যাস, এ গ্যাস আছে এখানে Na মোল পরিমাণ, বি গ্যাস আছে এখানের মধ্যে Nb মোল পরিমাণ, বি গ্যাস আছে Nb মোল পরিমাণ, আর সি গ্যাস আছে Nc মোল পরিমাণ। ঠিক আছে, বি গ্যাস আছে Nb মোল পরিমাণ, আর সি গ্যাস আছে Nc মোল পরিমাণ, সি গ্যাস আছে Nc মোল পরিমাণ, সি গ্যাস আছে Nc মোল পরিমাণ। তো এখন আমি যদি বলি মিক্সচারের টোটাল মোল নাম্বার কত, মিক্সচারের টোটাল মোল নাম্বার কত, টোটাল মোল নাম্বার কত, তাহলে এভাবে বলতে পারেন টোটাল মোল নাম্বার অফ মিক্সচার, টোটাল মোল নাম্বার অফ মিক্সচার, টোটাল, টোটাল মোল নাম্বার অফ মিক্সচার, টোটাল মোল নাম্বার অফ মিক্সচার। তো টোটাল মোল নাম্বার অফ মিক্সচার কি? মিক্সচারের টোটাল মোল নাম্বার কি? Na প্লাস Nb প্লাস Nc, এটা হচ্ছে মিক্সচারের টোটাল মোল নাম্বার, এটা হচ্ছে মিক্সচারের টোটাল মোল নাম্বার। এখন মোল ফ্র্যাকশন কি জিনিস? কোন একটা, কোন একটা গ্যাসের মোল ফ্র্যাকশন হবে তার মোল নাম্বার এবং তার মোল নাম্বার এবং টোটাল মোল নাম্বারের রেশিও, তার মোল নাম্বার এবং টোটাল মোল নাম্বারের রেশিও, এবং টোটাল মোল নাম্বারের রেশিও, এবং টোটাল মোল নাম্বারের রেশিও, এবং টোটাল মোল নাম্বারের রেশিও। আমি যদি এখানে এ গ্যাসের মোল নাম্বারকে, আমি যদি এ গ্যাসের মোল নাম্বারকে, আমি যদি এ গ্যাসের মোল নাম্বারকে টোটাল মোল নাম্বার দিয়ে ডিভাইড দিই, তাহলে আমরা এ গ্যাসের মোল ফ্র্যাকশন পাবো। আমরা যদি এ গ্যাসের মোল নাম্বারকে টোটাল মোল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এ গ্যাসের মোল নাম্বার পাবো। আমরা যদি এ গ্যাসের মোল নাম্বারকে টোটাল মোল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এ গ্যাসের মোল ফ্র্যাকশন পাবো। আমরা যদি এ গ্যাসের মোল নাম্বারকে টোটাল মোল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এ গ্যাসের মোল ফ্র্যাকশন পাবো। আমরা যদি এ গ্যাসের মোল নাম্বারকে টোটাল মোল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এ গ্যাসের মোল ফ্র্যাকশন পাবো। তাহলে আমরা বলতে পারি ঠিক একইভাবে আমরা যদি বি গ্যাসের মোল নাম্বারকে টোটাল মোল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা বি গ্যাসের মোল ফ্র্যাকশন পাবো। আমরা যদি
সি গ্যাসের মোল নাম্বারকে টোটাল মোল নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা সি গ্যাসের মোল ফ্র্যাকশন পাবো। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তাহলে মোল ফ্র্যাকশন কি? মোল ফ্র্যাকশন of a constituent gas of a gas mixture is the ratio of its mole number to the total mole number of the solution, the mixture, to the total mole number of the mixture. বোঝা গেছে? ভেরি গুড। এবার আমরা পড়বো হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। কি পড়বো? ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। তো ডাল্টন কি বলতেছে? ডাল্টন সাহেবে কি বলে? ডাল্টন সাহেবে বলে যে আমার কাছে একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে কয়েকটা গ্যাস 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 আছে। এখন এই কন্টেনারের মধ্যে এই গ্যাসগুলো মিলে দেয়ালে আঘাত করে এবং একটা প্রেসার এক্সার্ট করে তো এখানের মধ্যে তিনটা গ্যাস মিলে যে প্রেসারটা এক্সার্ট করতেছে ওটাকে বলা হবে টোটাল প্রেসার। তো ডাল্টন বলতেছে টোটাল প্রেসার হচ্ছে কনস্টিটিউয়েন্ট গ্যাসগুলোর পার্শিয়াল প্রেসারের সামেশন। টোটাল প্রেসার হচ্ছে কনস্টিটিউয়েন্ট গ্যাসগুলোর পার্শিয়াল প্রেসারের সামেশন। এটা কে বলে? এটা কোন ভদ্রলোকে বলে? এটা ডাল্টনে বলে। তো ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার কি? ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার হচ্ছে total pressure of a gas mixture is the summation of the partial pressures of the constituent gases. ওকে, এটা গেল ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। ঠিক আছে? ওকে, তো ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার আমরা পড়ে ফেলছি। দেন আমরা সামনের দিকে যাব। বইয়ের মধ্যে শুধু ম্যাথ দিয়ে 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 ভরাই ফেলছে একদম। হ্যাঁ, এরপর আমরা পড়বো গ্রাহামস ল অফ ইফিউশন। তুমি কি আমার কথা শুনতে পাও পরিষ্কার ভাবে? তুমি কি আমার কথা শুনতে পাও পরিষ্কার ভাবে? আনমিউট হয়ে কথা বলো, মিউট হলে তো কিছু বুঝবো না। আমার কথা কি শোনা যায়? কোনো কথা নাই। যেটাই হোক, হয়তো তোমার মাইকে কোনো প্রবলেম করতেছে। এবার আসি আমরা ইফিউশন। ইফিউশন কাকে বলে? ইফিউশন হচ্ছে আমরা পারফিউম ইউজ করি, আমরা সবাই পারফিউম ইউজ করি, ঠিক না?
তো পারফিউমের নজলে যদি আমরা প্রেস করি, তখন কি হয়, তখন পারফিউমটা বের হয়। আচ্ছা, আর বডি স্প্রের দিকে যাই, বডি স্প্রে তো পুরোটা গ্যাস, কারেক্ট। তখন যখন প্রেস করি তখন কি হয়, গ্যাসটা বের হয়, ঠিক না? গ্যাসটা বের হয়। এই যে গ্যাসটা বের হচ্ছে, এই গ্যাসটা কিন্তু একটা ছোট একটা প্যাসেজ দিয়ে বের হচ্ছে, ছোট একটা ছিদ্র দিয়ে বের হচ্ছে। এই যে প্যাসেজ অফ গ্যাস থ্রু আ ফাইন পোর, ছোট একটা ছিদ্র দিয়ে গ্যাসের প্যাসেজ, এটাকেই বলা হয় ইফিউশন। এটাকেই বলা হয় কি, ইফিউশন। ইফিউশন হচ্ছে কি, প্যাসেজ। আচ্ছা, এই যে ইফিউশন হচ্ছে, এই যে তোমার পারফিউম বা বডি স্প্রে বটল থেকে যে গ্যাসটা বের হচ্ছে, এটা কি এমনি এমনি বের হচ্ছে, নাকি তুমি আলাদা করে এফর্ট দিচ্ছ এটা বের করার জন্য? অবশ্যই অবশ্যই তুমি এফর্ট দিচ্ছ। যদি কোনো একটা ঘটনা নিজে নিজে না হয়, ওটাকে বলা হয় নন স্পন্টেনিয়াস। কি বলা হয়, নন স্পন্টেনিয়াস। তাহলে ইফিউশন কি, ইফিউশন হচ্ছে নন স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস passage, non-spontaneous passage of gas through a fine pore, non-spontaneous passage of gas through a fine pore, non-spontaneous passage of gas through a fine pore, এটাকেই বলা হয় ইফিউশন। এটাকেই বলা হয় ইফিউশন। এবার গ্রাহামস ল অফ ইফিউশন, এটা আসলে ইফিউশন ডিফিউশন দুইটার জন্যই কাজ করে। ডিফিউশন কি জিনিস? ডিফিউশন হচ্ছে, ফর এক্সাম্পল আমি পারফিউম পারফিউম ইউজ করলাম, হ্যাঁ, আমি যদি রুমের কোন একটা কর্নারে পারফিউম অ্যাপ্লাই করি, দেখা যাবে পারফিউমটা ট্রাভেল করবে রুমের বাদ বাকি কর্নার গুলোতে, পারফিউমটা কি করবে, ট্রাভেল করবে। তো বাদ বাকি কর্নার গুলোর মধ্যে স্মেলটা পাওয়া যাবে। কেন পাওয়া যাচ্ছে, কারণ পারফিউমটা কি করছে, ট্রাভেল করছে। ট্রাভেল করছে বলেই এই স্মেলটা রুমের বাদ বাকি অংশে গেছে। সহজ ভাষায় গ্যাসটা ট্রাভেল করছে, পারফিউমটা কি একটা গ্যাস, এই গ্যাসটা রুমের বাদ বাকি অংশে ট্রাভেল করছে, তাই বলে পুরো রুমই রুমের মধ্যে একটা ফ্রেগ্রেন্স ছড়াই পড়ছে, কারেক্ট। তো এই যে পারফিউমটা ছড়াই পড়তেছে, এটাই হচ্ছে ডিফিউশন। এটাই হচ্ছে কি, ডিফিউশন। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম। তো তুমি পারফিউম কোথায় স্প্রে করছো, তুমি পারফিউম স্প্রে করছো এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় তুমি যেহেতু পারফিউম স্প্রে করছো, তো পারফিউম কিন্তু এই মুহূর্তে এই জায়গায় অনেক ঘন আছে, এই মুহূর্তে এই জায়গায় অনেক ঘন আছে। তো পারফিউম কি করতেছে, এখান থেকে সে ছড়াই পড়তেছে, এখান থেকে সে বাদ বাকি কর্নার গুলোতে ছড়াই পড়তেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে তুমি দেখো এখানের মধ্যে পারফিউমের ঘনত্ব কিন্তু অনেক বেশি, আর এখানে কিন্তু পারফিউম নাই, তার মানে এখানে পারফিউমের কোনো ঘনত্ব নাই, কোনো ডেনসিটি নাই, কোনো কনসেন্ট্রেশন নাই। এই জায়গায় পারফিউমের কনসেন্ট্রেশন অনেক বেশি, আর দূরে দূরে কিন্তু পারফিউমের কনসেন্ট্রেশন অনেক কম। তো তাই বলে দেখা যাচ্ছে যে এই পারফিউমটা ছড়াই পড়তেছে, যেদিকে তার কনসেন্ট্রেশন নাই সেদিকে ছড়াই পড়তেছে। তো এই যে ডিফিউশন আছে, ডিফিউশনটা হচ্ছে প্যাসেজ অফ গ্যাস মলিকিউলস, প্যাসেজ অফ গ্যাস মলিকিউলস ফ্রম রিজন অফ হাই কনসেন্ট্রেশন টু রিজন অফ লো কনসেন্ট্রেশন। তো এই যে ডিফিউশন হচ্ছে, এটার জন্য কিন্তু আমার কাছে কোনো এফোর্ট দিতে হচ্ছে না। ডিফিউশনের ক্ষেত্রে আমার কাছে নজলটাকে প্রেস করতে হচ্ছিল, কিন্তু ডিফিউশনের ক্ষেত্রে আমার কাছে কোনো এফোর্ট দিতে হচ্ছে না, পারফিউমটা নিজে নিজে ছড়াচ্ছে। তার মানে এটা হচ্ছে স্পন্টেনিয়াস। কোনো কিছু নিজে নিজে হলে সেটাকে আমরা কি বলবো, স্পন্টেনিয়াস। তাইলে এটাকে আমরা শুধু প্যাসেজ না বলে কি বলতে পারি, শুধু প্যাসেজ না বলে এটাকে চাইলে আমরা বলতে পারি স্পন্টেনিয়াস প্যাসেজ অফ গ্যাস মলিকিউলস। স্পন্টেনিয়াস প্যাসেজ অফ গ্যাস মলিকিউল কি বলতে পারি, spontaneous passage of gas molecules from region of high concentration to region of low concentration, এটা হচ্ছে ডিফিউশন। এবার গ্রাহামস কি বলছে, গ্রাহাম কি বলছে, গ্রাহাম খুব হাস্যকর একটা ল দিছে, গ্রাহাম খুব হাস্যকর একটা ল দিছে। তুমি যে চিন্তা করো, হ্যাঁ, তোমার বন্ধু, একটা বন্ধু আছে যে মোটা, একটা বন্ধু আছে যে পাতলা। তো যে বন্ধুটা মোটা, সে কি বেশি সহজে ট্রাভেল করতে পারবে
নাকি যে বন্ধুটা হালকা সে বেশি সহজে ট্রাভেল করতে পারবে? অবশ্যই যে হালকা সে বেশি ফাস্ট ট্রাভেল করবে, সে বেশি ফাস্ট ট্রাভেল করবে। যার ওয়েট কম সে বেশি ফাস্ট বেশি দূরত্ব অকুপাই করবে বা বেশি ফাস্ট বেশি দূরত্ব অতিক্রম করবে। তো এই কথাটাই গ্রাহাম বললো। গ্রাহাম বললো যে যে যার ওয়েট কম সে বেশি দূরে যাবে, যার ওয়েট বেশি সে অত বেশি দূরে যেতে পারবে না। এখন অবশ্যই গ্রাহাম এই কথাটা এত ফ্র্যাঙ্কলি বলবে না, কারণ সে তো সায়েন্টিস্ট, সেটাকে একটু ঘুরাই পেঁচাই বলবে। তাহলে সেটাকে কিভাবে বলছে? সেটাকে খুব ঘুরাই পেঁচাই বলছে। তো সেভাবে বলছে সেভাবে বলছে যে diffusion of a gas is inversely proportional to the square root of its molecular mass. কিছু বুঝছেন? আমি জানি বুঝেন নাই। তাহলে এখানে লিখতে হবে আগে at constant pressure and temperature, 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 the rate of effusion, the rate of effusion, the rate of effusion, the rate of effusion of a gas, the rate of effusion of a gas is inversely proportional, is inversely proportional, is inversely proportional, is inversely proportional to the square root, to the square root, to the square root of, to the square root of molecular mass of the gas. তো এটা কি বোঝায়? এটা বোঝায় যে রেট অফ ইফিউশনটা আছে, এই যে ছড়ানোর যে রেট, এটাকে তুমি রেট অফ ইফিউশনও বলতে পারো, রেট অফ ডিফিউশনও বলতে পারো, সমস্যা নাই। ইফিউশন ডিফিউশন জিনিসের ছড়ানোকেই তো বোঝায়, ঠিক না? তো এই যে রেট অফ ইফিউশন আছে বা রেট অফ ডিফিউশন আছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কিসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? এটা স্কোয়ার রুট অফ মলিকুলার মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যার মলিকুলার মাস বেশি তার ইফিউশনের রেট কম। ইফিউশন মানে কি? ছড়ানো, বা ডিফিউশন মানে কি? ছড়ানো। তো যার মলিকুলার মাস বেশি হবে তার ইফিউশন কম হবে, আর যার মলিকুলার মাস কম হবে তার এফিউশন বেশি হবে। সহজ কথায় যে ভারী হবে তার এফিউশন কম হবে, আর যে হালকা হবে তার এফিউশন বেশি হবে। এফিউশন মানে ছড়ানো, দৌড়ানো। তাহলে যার ভর বেশি হবে সে কম দৌড়াইতে পারবে, আর যার ভর কম হবে সে বেশি দৌড়াতে পারবে। আশা করি বুঝছো। তাই আপনি বোঝার চেষ্টা করো, আমি যদি জিজ্ঞেস করি কার রেট অফ ইফিউশন বেশি, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড, তো এটার জন্য তুমি আগে বের করবা অক্সিজেনের মলিকুলার মাস কত। অক্সিজেনের মলিকুলার মাস হচ্ছে 32 গ্রাম, যেখানে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস হচ্ছে কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য কত, তাহলে মোট 44 আসছে, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের জন্য 44 গ্রাম। তাহলে কার মলিকুলার মাস বেশি? কার্বন ডাইঅক্সাইডের। তাহলে কে মোটা? কার্বন ডাইঅক্সাইড মোটা। তো যে মোটা তার রেট কি হবে? তার রেট হবে কম, আর যে হালকা তার রেট হবে বেশি। আশা করি গ্রাহামস ল অফ ডিফিউশন বুঝতে পারতেছো। আশা করি গ্রাহামস ল অফ ডিফিউশন বুঝতে পারতেছো। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা এভাবে লিখতে পারি, rate of diffusion সমান inversely proportional to root over molecular mass। তাহলে এখান থেকে তুমি ইকুয়াল টু আনতে পারো, কনস্ট্যান্ট আনতে পারো, 1 ডিভাইডেড বাই রুট ওভার মলিকুলার মাস দিতে পারো। এরপরে তুমি কি করতে পারো? আচ্ছা, এটা তুমি করতে পারো। আচ্ছা, এভাবে না পড়ি আমরা, আমরা এভাবে পড়ি। তো দেখো R1 বাই R2, R1 বাই R2 সমান সমান কি হবে? রুট ওভার M2 বাই M1। R1 বাই R2 সমান সমান রুট ওভার M2 বাই M1। তো এটার মানেটা কি? এখানে R1 হচ্ছে একটা গ্যাসের রেট। ধর দুইটা গ্যাসের কথা বলছো, প্রথম গ্যাসের রেট হচ্ছে R1, rate of diffusion of first gas। এবার R2, R2 হচ্ছে কি? rate of diffusion of second gas।
rate of diffusion of second gas. ওকে, এবার M1 molecular mass of first gas, M2 হচ্ছে molecular mass of second gas. আর M2 হচ্ছে molecular mass of second gas. তো এই যে ইকুয়েশনটা আসছে এটা মূলত আসছে হচ্ছে তোমার কোত্থেকে আসছে, এটা মূলত আসছে তোমার গ্রাহামস ল অফ ডিফিউশন থেকে। এবার কিভাবে আসছে এটাতে চাই। তো ধরো ফার্স্ট গ্যাসের রেট এটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে ফার্স্ট গ্যাসের মলিকুলার মাসের সাথে। সেকেন্ড গ্যাসের রেট ইনভার্সলি প্রপোর্শনাল হবে সেকেন্ড গ্যাসের মলিকুলার মাসের সাথে। তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে প্রপোর্শনাল সাইনটা তুলে একটা কনস্ট্যান্ট আনতে পারো। তাহলে R1 সমান সমান কনস্ট্যান্ট 1 ডিভাইডেড বাই রুট ওভার M1, R2 সমান সমান কনস্ট্যান্ট 1 ডিভাইডেড বাই রুট ওভার M2। এবার তুমি এটা কি ইকুয়েশন নাম্বার 1 ধরো, এটা কি ইকুয়েশন নাম্বার 2 ধরো। এবার তুমি ইকুয়েশন নাম্বার 1 কি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে ডিভাইড করো, 1 ডিভাইডেড বাই 2 করো। যদি 1 ডিভাইডেড বাই 2 করো তাহলে এটা R1 ডিভাইডেড বাই R2 হয়। আর এখানে কি থাকে, উপরে থাকবে হচ্ছে k ডিভাইডেড বাই রুট ওভার M1, এরপর হচ্ছে k ডিভাইডেড বাই রুট ওভার M2, এরপর হচ্ছে R1 ডিভাইডেড বাই R2 সমান সমান হচ্ছে k ডিভাইডেড বাই রুট ওভার M1, নিচেরটা উল্টা করে লিখতে তাহলে রুট ওভার M2 ডিভাইডেড বাই k। তাহলে k k কাটা যাবে এবং কি থাকবে R1 ডিভাইডেড বাই R2 সমান সমান রুট ওভার M2 ডিভাইডেড বাই রুট ওভার M1। তো আশা করি বুঝছো যে এই ইকুয়েশনটা কিভাবে আসছে। আর k এর ভ্যালুটা কিন্তু সমান হবে, এই কারণেই কাটা যাচ্ছে। k এর ভ্যালু কেন সমান হবে, কারণ k হচ্ছে সেম পেয়ার অফ কোয়ান্টিটির জন্য প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তো দেখো প্রপোর্শনালিটি সাইন তুলে যে কনস্ট্যান্টটা আনা হয় তাকে বলা হয় প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তো প্রপোর্শনাল কনস্ট্যান্টটা যে দুইটা কোয়ান্টিটির মাঝখানে এক্সিস্ট করবে, সেই সেম দুইটা কোয়ান্টিটি তুমি দুনিয়ার যে কোনো জায়গায় যদি পাও তাহলে ওই দুইটার মাঝখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ওই একইটাই হবে। মানে বোঝার চেষ্টা করো, এখানে রেট অফ ডিফিউশন আছে, এখানে মলিকুলার মাস আছে। তো রেট অফ ডিফিউশন আর মলিকুলার মাসের মাঝখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে কে। এবার দুনিয়ার যে কোনো ইকুয়েশন, যে কোনো কাহিনী, যে কোনো কেসের মধ্যে তুমি যদি রেট অফ ডিফিউশন আর মলিকুলার মাসের মাঝখানকার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বের করে দেখবা সেটা কেই হবে, সেটার ভ্যালু সেমই হবে। বুঝছো বিষয়টা? তো দেখো এখানের মধ্যেও কি কে আছে। তো দেখো এটা কি রেট অফ ডিফিউশন আর এটা কি মলিকুলার মাস। মূল মুদ্রা কথা হচ্ছে তোমার রেট অফ ডিফিউশন আর মলিকুলার মাস, এই দুইটা এই এক পেয়ার কোয়ান্টিটির মাঝখানকার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আছে এটার ভ্যালু এই দুইটা কোয়ান্টিটির উপরেই ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এবার এই দুইটা কোয়ান্টিটির মান যে কোনো কিছু যেটাই হোক না কেন কে এর ভ্যালু সেম থাকবে, তাই বলে তো তাই কনস্ট্যান্ট বলা হচ্ছে। তাহলে এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট অবশ্যই অবশ্যই সমান হবে, এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট অবশ্যই অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে আমরা কে কে কি কেটে দিতে পারি। আচ্ছা আচ্ছা আর বেশি না বুঝাই, এটা এতটুকুই বুঝাই, অল্পতে বুঝলে ভালো, বেশি বুঝতে গেলে বেশি সময় চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝছি, এই ফর্মুলাটা যে কিভাবে আসছে সেটা আমরা বুঝতে পারছি, এই ফর্মুলা কিভাবে আসছে সেটা আমরা বুঝতে পারতেছি। এরপরে আমরা ডেনসিটিতে পড়ার চেষ্টা করি, ডেনসিটিতে পড়ার চেষ্টা করি। তো আমরা কি জানি, আমরা জানি যে প্রথমটার ডেনসিটি, প্রথম গ্যাসের ডেনসিটি হচ্ছে প্রথম গ্যাসের মাস ডিভাইডেড বাই প্রথম গ্যাসের ভলিউম। দ্বিতীয় গ্যাসের ডেনসিটি হচ্ছে দ্বিতীয় গ্যাসের মাস ডিভাইডেড বাই দ্বিতীয় গ্যাসের ভলিউম। দ্বিতীয় গ্যাসের মাস ডিভাইডেড বাই দ্বিতীয় গ্যাসের ভলিউম। এবার আসো, যদি আমি তোমাকে এখানে বলি যে 1 এবং 2 কে তুমি ডিভাইড করো, 1 এবং 2 কে তুমি ডিভাইড করো, 1 কে ধরো তুমি 2 দিয়ে ডিভাইড করছো, 1 কে তুমি 2 দিয়ে ডিভাইড করতেছো, তাহলে তুমি কি পাবা, লেফট হ্যান্ড সাইডে পাবা d1 ডিভাইডেড বাই d2 আর রাইট হ্যান্ড সাইডে পাবে কি
m1 by v1 divided by m2 by v2। তাহলে আলটিমেটলি কি আসতেছে দেখো, আলটিমেটলি আসতেছে m1 v1 ইনটু m2 v2। এবার একটু বোঝার চেষ্টা করো, যদি v সেম হয়, যদি v সেম হয়, if v1 is equals to v2, যদি v সেম হয় তাহলে কি লেখা যায়? যদি v সেম হয় তাহলে লেখা যায় v1 v2 কে কেটে দিতে পারবো যদি v1 v2 সেম হয়, তাহলে m1 by m2 লেখা যায়। তাহলে কি লেখা যায়? m1 by m2 লেখা যায়। কি লেখা যায়? m1 by m2, m1 by m2। তো সহজ ভাষায় আমাদের কি আসতেছে এখানে? সহজ ভাষায় এখানে আসতেছে d1 by d2 সমান সমান m1 by m2, d1 by d2 সমান সমান m1 by m2। d1 by d2 সমান সমান m1 by m2, এটা আসছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করতে পারি? আচ্ছা, d1 by d2 যদি m1 by m2 আসে, তাহলে m2 by m1 কি আসবে? d2 by d1। তাহলে m2 by m1 সমান সমান কি? d2 by d1। তাহলে এটাও সত্য। বোঝা গেছে? এবার আসো, তাহলে এখানে m2 by m1, m2 by m1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? d2 by d1। m2 by m1 এর পরিবর্তে কি লিখতে পারি? d2 by d1 লিখতে পারি। দেখো এখানে নিচেও রুট আছে, উপরেও রুট আছে, তুমি চাইলে একসাথে রুটটা দিতে পারতা, ঠিক আছে? একসাথে চাইলে রুটটা দিয়ে দিতে পারতা। আমরা রুটটা এখন একসাথে দিয়ে দিলাম। এবার আমরা m2 by m1 এটার পরিবর্তে কি লিখতে পারি? এটার পরিবর্তে লিখতে পারি আমরা d2 by d1। এটার পরিবর্তে কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা লিখতে পারি d2 by d1, d2 by d1। ওকে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি d2 by d1। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি। এবার আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। তো এই যে রেট অফ ইফিউশন আছে, এই রেট অফ ইফিউশন একটু বোঝার চেষ্টা করো। রেট অফ ইফিউশনটা কিন্তু ভলিউমের সাথে, ট্রাভেল ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এটা কোথাও লেখা নাই বইয়ের মধ্যে, বাট এটা আমার মতে লেখা থাকা উচিত ছিল, কারণ এটা দিয়ে না ডিরেক্ট ম্যাথও চলে আসছে। রেট অফ ইফিউশন কি হবে? ভলিউম ট্রাভেলড এর সমানুপাতিক হবে, মানে ভলিউম ট্রাভেলড এর প্রপোর্শনাল হবে। রেট অফ ইফিউশন কি? আর এটা কিসের সাথে প্রপোর্শনাল হবে? বি এর সাথে প্রপোর্শনাল হবে। ধরো তোমার এখানে দুইটা গ্যাস, একটা গ্যাস হচ্ছে এ, একটা গ্যাস হচ্ছে বি। এবার এ গ্যাস আর বি গ্যাসকে ধরো আমরা বললাম যে তোমরা দুজন কি করো, তোমরা দুজন একটা পার্টিকুলার, আর তোমরা তো এ আর বি দুজনকে ধরো আমরা ছেড়ে দিলাম, হ্যাঁ, দুজনকে ধরো আমরা ছেড়ে দিলাম, তখন দেখা গেল যে এ ধরো এই পরিমাণ ভলিউম অকুপাই করলো, এ ধরো এই পরিমাণ ভলিউম ট্রাভেল করলো, এ ধরো এই পরিমাণ ভলিউম ট্রাভেল করলো, ঠিক আছে? এবার বি কে বললাম তুমি দৌড়াও, তাহলে বি ধরো এই পরিমাণ ভলিউম ট্রাভেল করলো, বি এই পরিমাণ ভলিউম ট্রাভেল করলো, ঠিক আছে? ধরো বি এই পরিমাণ ভলিউম ট্রাভেল করলো। তাহলে এখন আমি যদি তোমাকে বলি কোনটার রেট অফ ইফিউশন বেশি, কোনটার রেট অফ ইফিউশন বেশি, এ রেট অফ ইফিউশন বেশি নাকি বি এর রেট অফ ইফিউশন বেশি? উত্তর হবে অবশ্যই এ রেট অফ ইফিউশন বেশি, কারণ এ বেশি ভলিউম ট্রাভেল করতে পারছে। তাহলে ট্রাভেল ভলিউম যত বেশি, রেট অফ ইফিউশন তত বেশি। তাহলে এখান থেকে আমরা এটাই লিখতে পারি যে R proportional to V, তাহলে R equal to KV, এরপর লিখতে পারি R by V সমান সমান K, এরপর আমরা লিখতে পারি R1 by V1 সমান সমান R2 by V2। এটা লিখতে পারি, এভাবে লিখতে পারি চাইলে। এটাকে আরো একভাবে লেখা যায় যে ধরো তোমার এখানে দুইটা গ্যাস আছে, একটা গ্যাস হচ্ছে তোমার ফার্স্ট গ্যাস, সেটার রেট অফ ইফিউশন অবশ্যই সে যে ভলিউমটা ট্রাভেল করবে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তাহলে
ফার্স্ট গ্যাসের রেট অফ ইফিউশন হচ্ছে ফার্স্ট গ্যাস যে পরিমাণ ভলিউম ট্রাভেল করছে তার সাথে প্রপোর্শনাল। সেকেন্ড গ্যাসের রেট অফ ইফিউশন হচ্ছে সেকেন্ড গ্যাস যে পরিমাণ ভলিউম ট্রাভেল করছে তার সাথে প্রপোর্শনাল। এবার যদি আমি এখানের মধ্যে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনি তাহলে আমার ইকুয়েশনটা এরকম দেখায়। এখানেও যদি আমি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনি তাহলে আমার ইকুয়েশনটা এরকম দেখায়। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা যদি কি করি, এবার আমরা যদি ইকুয়েশন নাম্বার 1 কে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই R1 ডিভাইডেড বাই R2 সমান সমান kV1 ডিভাইডেড বাই kV2। কে কাটা চলে যাবে আর V1 বাই V2 থেকে যাবে। কে কাটা চলে যাবে এবং V1 বাই V2 থেকে যাবে এবং V1 বাই V2 থেকে যাবে। তাহলে R1 ডিভাইডেড বাই R2 V1 ডিভাইডেড বাই V2। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা কি লিখতে পারি, R1 ডিভাইডেড বাই R2 হচ্ছে V1 ডিভাইডেড বাই V2, অথবা আমরা লিখতে পারি R2 ডিভাইডেড বাই R1 সমান সমান হচ্ছে V2 ডিভাইডেড বাই V1। তাহলে আমরা এখানের মধ্যে কি কি লিখছি সোফার, এটা লিখছি। তাহলে R1 ডিভাইডেড বাই R2 এর পরিবর্তে কি লিখতে পারবো আমরা, V1 ডিভাইডেড বাই V2। ঠিক আছে।